ভাবি দুনিয়াটা বড়ই কঠিন, কেউ কাউকে এমনি এমনি টাকা দেয় না, সবাই বিনিময় চায়। তোমার স্বামী বিদেশে যাবে তাই তোমার টাকা দরকার। আমি তোমাকে টাকা ধার দিব, তবে আমি তোমার সাথে একটি কাজ করতে চাই। যদি তুমি আমার সাথে কাজ করতে রাজি থাকো তাহলে আমি তোমাকে টাকা দিব। আমার সম্মতি বুঝতে পেরে হঠাৎ দেবর আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর দেবর আমার সাথে যা করল তা শুনলে আমি শিওর বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা কাজ করতে বাধ্য হবে। আমার নাম ফারহানা আক্তার বিথি। বয়স 23 বছর। আমার বিয়ে হয় যখন আমার বয়স 19 বছর। আমাদের বিয়ের 2 বছরে প্রথম সন্তান জন্ম হয়। আমার স্বামী জবেদ আলী বিদেশে যাওয়ার চেষ্টা করছে। দেশের বর্তমান যে অবস্থা, রিকশা চালিয়ে সংসারের চালানো কষ্টকর হয়ে পড়েছে। রিকশা চালিয়ে যে পরিমাণ টাকা আয় করে তা দিয়ে আমাদের সংসার চালাতে কষ্ট হয়। প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা ধার করে চলতে হয়। বিগত 2 বছরে প্রায় 30,000 টাকা ধার হয়ে গেছে, দিন দিন ধারের পরিমাণ বেড়েই চলেছে। চিন্তায় চোখে মুখে সর্ষে ফুল দেখতে লাগলাম। আমাদের গ্রামের একজন ওমান প্রবাসী ওমান ভিসা দেয়ার অফার দেয়, আমার স্বামীর ওমান যাওয়ার ইচ্ছা হল। ভিসার জন্য 3,20,000 টাকা লাগবে, কিন্তু হাতে কোনো টাকা পয়সা নেই। উপায় না দেখে আমার ভাসুর ফারুকের মাধ্যমে কৃষি ব্যাংক হতে বিভিন্ন মানুষের নামে 2 লক্ষ টাকা ব্যবস্থা করা হল। বাকি 1,20,000 টাকা কিভাবে ব্যবস্থা করব, চিন্তা পরে পথ খুঁজে পাচ্ছিলাম না। একদিন আমরা ঘরে বসে আলোচনা করলাম যে ঢাকার শহরে আমার স্বামীর 2 জন মামাত ভাই ও একজন দূরসম্পর্কের দেবর থাকে। তাদের বাসায় গেলে কোনো সাহায্য পাওয়া যায় কিনা দেখা যেতে পারে। যে ভাবা সেই কাজ। আমরা দিনক্ষণ ঠিক করে প্রথমে আমার দেবরের কেরানীগঞ্জের বাসায় গিয়ে উঠলাম। আমার দেবর অবিবাহিত ছিল, সরকারি ভালো চাকরি করে, ভালো বেতন পায়। বেতন ছাড়াও ভালো আউট ইনকাম পায়, তাই টাকার কোনো অভাব নাই বললে চলে। সামনে বিয়ে করার পরিকল্পনা আছে, তাই বড় একটি বাসা নিয়ে থাকে। আমরা সন্ধ্যা 6টায় দেবরের বাসায় গিয়ে পৌঁছালাম। আমাদেরকে দেখে দেবর খুবই আশ্চর্য হয়ে গেল আর বলল, ভাবি আপনারা কোথায় হতে এলেন, কিভাবে এলেন, কি উদ্দেশ্যে এলেন? একসাথে অনেকগুলো প্রশ্ন করে আমাদেরকে বাসায় অভ্যর্থনা জানাল। আমরা বাসায় ঢুকলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। দেবর আমাদের বাড়ির সবার কথা জানতে চাইল। আমাদের ও তাদের বাড়ির সবার কথা তাকে জানালাম। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে কাজের মহিলা আসাতে আমাদের সকলের জন্য রাতের রান্না করার আদেশ দিল। আমাদের উদ্দেশ্যের কথা এখনই বললাম না, রাতে খাওয়া দাওয়া শেষ করে বলল প্ল্যান করেছি। সন্ধ্যার সামান্য পরে আমার স্বামী বলল, আমি একটু আমার মামাতো ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি। তারপর রাতে একসাথে খাওয়া দাওয়া শেষ করে কথা বলবো। দেবর বলল, রাতে ঠিক চলে আসবেন তো ভাইয়া? আমার স্বামী বলল, হ্যাঁ আসব। দেবর বলল, তাহলে যান, আর শুনেন, যদি রাতে আপনি না আসেন, আমি কিন্তু ভাবিকে আস্ত রাখব না বলে দিলাম। 3 জনেই আমরা অট্টহাসিতে ভেঙে পড়লাম। আমার স্বামী চলে গেল, আমি আমার শিশু বাচ্চাকে খাওয়ালাম এবং তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমরা দেবর ভাবি সোফায় বসে টিভি দেখছিলাম আর দেশের নানা কথাতে মশগুল হয়ে গেলাম। কথার মাঝে আমাদের উদ্দেশ্যের কথা বললাম। তোমার ভাই বিদেশে যেতে চায়, কিন্তু টাকার খুব অভাব। মোটামুটি 2 লাখ টাকা জোগাড় করেছি। আরও 1,20,000 টাকা দরকার, তুমি দিতে পারবে ভাই? তাহলে আমাদের অনেক উপকার হবে। আমি কথাটা দেবরকে বললাম। আমার কথা শুনে দেবর বলল, এত টাকা আমি একসাথে কখনো দেখি নাই বলে হঠাৎ দুষ্টুমির ছলে সোফায় কাত হয়ে পড়ে গেল। অভিনয় করার দরকার নেই বলে আমি তাকে টেনে তুলতে গেলাম। অমনি সে আমাকে দুহাতে ধরে আমার হামি শুরু করল। আমি এই দুষ্ট বলে তার কাঁধে থাপ্পড় দিতে লাগলাম, কিন্তু কিছুতেই ছাড়ার পাত্র নয়। আমি বারবার তাকে সতর্ক করে বলতে লাগলাম, দেখো ভাই, এখনই তোমার ভাই দরজার কড়া নাড়বে, তখন ভারী বিপদ হয়ে যাবে। কিন্তু আমার কোনো কথা সে শুনল না। তার এমন পাগলামি দেখে আমি বললাম, তোমার ভাই যদি না আসে তাহলে আমি কথা দিলাম, তোমাকে বাধা দিব না। কিন্তু তোমার ভাইয়ের সামনে আমাকে বিপদে ফেলো না। আমার কথা শুনে সে বলল, ভাইয়া না আসলে তো হবেই, কিন্তু এখন একবার। ভাবি তুমি রাগ করো না প্লিজ। তখন আমি নিরুপায় হয়ে তার সাথে রাজি না হয়ে পারলাম না। তারপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম। আমার স্বামী জবেদ আলী সেদিন রাতে আর বাসায় আসল না। তার জন্য অপেক্ষা করতে করতে আমরা শুয়ে পড়লাম। সেদিন রাতে আমি একটুও ঘুমাতে পারলাম না। সকালে গোসল সেরে আমরা স্বাভাবিকভাবে নাস্তা সেরে নিলাম। আমার স্বামী জবেদ আলী বাসায় আসলো 9টায়, তাকে নাস্তা দিলাম, আমরা চলে যাবার চিন্তা করলাম। তার আগে আবার একবার দেবরকে টাকার কথা বললাম। দেবর বলল, টাকা জোগাড় করতে আমার সপ্তাহ খানেক সময় লাগবে, কখন টাকা লাগবে তোমাদের?
আমি বললাম, আগামী 1 সপ্তাহের মধ্যে হলে আমাদের হবে। আমার স্বামীর দিকে লক্ষ্য করে বলল, তাহলে আগামী রবিবার তুমি আবার এসো। আমি মিনিমাম 1 লাখ টাকা দিতে পারব। বাকি 20,000 টাকা তুমি অন্য কোথাও সংগ্রহ করতে পার কিনা দেখো। আমার স্বামী কি যেন চিন্তা করে বলল, তাহলে আমি তোর ভাবিকে রেখে যাই, তুই যত তাড়াতাড়ি পারিস টাকা জোগাড় হলে তোর ভাবিকে পাঠিয়ে দিস। আমি আপত্তি করলাম। আমার স্বামী আড়ালে নিয়ে আমাকে বলল, যদি আমরা কেউ সামনে না থাকি, তাহলে সে টাকা দেয়ার কথা ভুলে যাবে, আর তুমি এখানে থাকলে এমন কিছু ঘটবে না। আমি তোমাকে বিশ্বাস করি, আর আমার চাচাত ভাই হিসাব যথেষ্ট চরিত্রবান। কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। তুমি এখানে থাকো, টাকা যে কোনো উপায়ে আমাদের পেতে হবে, আমার বাড়ি গিয়ে বাকি আরও 20,000 জোগাড় করতে হবে, আর তুমি বুঝিয়ে সুজিয়ে 1 লাখ নিতে পারো কিনা দেখো। আমি রয়ে গেলাম, আমার স্বামী চলে গেল। যত সন্ধ্যা হয় আমার মন দুরু দুরু কাঁপছে, আজ আমার কি অবস্থা করে সৃষ্টিকর্তাই ভালো জানে। আবার একজন সুপুরুষের বিছানায় থাক ভেবে মনে এক প্রকার আনন্দও হচ্ছে। আমার স্বামীকে গাড়িতে তুলে দিয়ে 1 ঘণ্টার মধ্যে দেবর ফিরে আসলেও দিনে কোনো প্রকার কিছু করেনি, হয়তো রাতের অপেক্ষা আছে। রাত প্রায় 8টা বাজল, আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এবার শুয়ার পালা। আমি আমার সন্তানকে খাওয়ায়ে ঘুম পাড়িয়ে নিলাম। আমি জানি আমি যেখানে ঘুমাই না কেন, সে আমার সাথে ঘুমাবে, হয়তোবা তার ঘরে নিয়ে আসবে। তাই আমি সরাসরি তার ঘরে গিয়ে শুলাম। দেবর এসে টিভি অন করে সোফায় আরাম করে বসল। বসেই আমায় ডাকল, বিথি ভাবি সোফায় আসু। আমি কোনো জবাব না দিয়ে ডান কাতে শুয়ে রইলাম। আমি মনে মনে ভাবছিলাম সে কোলে করে তুলে নিয়ে তার পাশে বসিয়ে নিক। ও কয়েকবার আমাকে ডেকে সাড়া না পাওয়ায় সোফা হতে উঠে আসলো, আর আমাকে ভাবি ভাবি বলে ডাকতে লাগল। আমি সাড়া না দিয়ে পারলাম না। আমি বললাম, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। তারপর সে বিছানায় গিয়ে শুয়ে পড়েল। কিছুক্ষণ ঘুমানোর পর আমার কেন জানি ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙার পর আমি দেখতে পারলাম আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে অনেক বড় কিছু হয়ে গেছে আমার সাথে। বুঝতে আর বাকি রইল না ঘুমের মধ্যে কি ঘটনা ঘটে গেছে। মনে মনে ভাবলাম এখানে আর থাকব না, চলে যাব, কিন্তু আবার ভাবলাম এখন চলে গেল স্বামীর বিদেশ যাওয়ার টাকা জোগাড় হবে কিভাবে। তাই আমার যত কষ্টই হোক না কেন, আমাকে সব কষ্ট সহ্য করতে হবে। এসব কথা ভাবতে ভাবতে সকাল 9টা বেজে গেল। সকাল সকাল গোসল শেষ, আমরা নাস্তা খেলাম। সকাল 8টায় আমাকে একটা মোবাইল টেলিফোন দিয়ে বলল অফিস হতে আমি যোগাযোগ করতে পারি, তাই এটা দিলাম বলে অফিসে চলে গেল। আমি একা তার পথ চেয়ে বসে রইলাম। অফিসে চলে যাওয়ার পর আমি সম্পূর্ণ একা বসে বসে টবি দেখছিলাম। হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ল। দরজার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? বাহির হতে জবাব এল, আমি কাজের বুয়া। আমি দরজা খুলে দিলাম। কাজের বুয়া রান্নাবান্না সব শেষ করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আবার টিভি দেখায় মগ্ন হলাম। বেলা প্রায় 12টা বাজল। আমি গোসল করার জন্য প্রস্তুতি নিলাম, এমন সময় মোবাইলটা বেজে উঠল। দৌড়ে গিয়ে রিসিভ করলাম। ওপাশ হতে আমার মিষ্টি দেবর বলতে লাগল, ভাবি আমি একজন লোকের মাধ্যমে 5,000 টাকা পাঠাচ্ছি। লোকটা আমার খুব আপন, একটু ভালো করে মেহমানদারি করবেন, সে যেন আমার কাছে তোমার দুর্নাম না করে। চা নাস্তা যা চায় তা দিবেন, কোনো কার্পণ্য করবেন না, বুঝলেন, আর টাকাগুলো আপনার জন্য। যদি আপনাকেও চায় তাহলেও ফেরাবেন না, বলে হা হা করে হেসে উঠল। আমি যা দুষ্ট বলে টেলিফোন রেখে দিলাম। আমি আবার টিভি দেখার জন্য সোফায় বসলাম। টিভিতে একটা ইংলিশ সিনেমা চলছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে আমি ভয়ে চুপসে গেলাম। এ কি দেখছি! সম্পূর্ণ এক নিগ্রো মানুষ, ভসভসে কালো রং, প্রায় 6 ফুট লম্বা এবং মোটা আকারের লোক, দেখতে দৈত্যের মতো। হাতের আঙ্গুলগুলো যেন আমাদের বাঙালিদের হাতের বাহুর মতো, যেমন লম্বা তেমন সুন্দর। লোকটি বাংলায় বলল, আসতে পারি ভাবি? আমি হেসে বললাম, হ্যাঁ আসুন। লোকটি সরাসরি সোফায় গিয়ে বসল। সামনে এক অপরিচিত লোকের উপস্থিতি আমার একেবারে মনে ছিল না। আমি চা নাস্তা তৈরি করে লোকটিকে দিলাম। সে আমাকে দেখে মুচকি মুচকি হাসছে, আর আমার দিকে কেমন করে চেয়ে রইল। তারপর সেই নিগ্রো লোকটি আমাকে বলল, ভাবি যদি কিছু মনে না করেন আসুন আমরা একটু গল্প করি। আমি বললাম, ঠিক আছে ভাই। আসলে আমারও তার সাথে গল্প করতে ভালোই লাগছিল। এ লোকটা যদি আমার স্বামী হতো, অথবা এ লোকটাকে যদি যেভাবে হোক প্রতিদিন পেতাম, অথবা 2 দিন পর পর পেতাম, অথবা সপ্তাহে একবার পেতাম, কতই না মজা হতো। আসলে এই নিগ্রো লোকটিকে দেখে আমার মাথায় শয়তানি কাজ করছিল। ওই হালার কি শক্তি আছে আজকে আমি দেখতে চাই। আমি দেখতে চাই তারা কেমন পারে, আর তাছাড়া আমার স্বামীটা একেবারেই দুর্বল।
তাই তাকে দেখে আমার অনেক ইচ্ছে হল। আবেগের মোহে পড়ে গেছিলাম তার সাথে। বাবারে বাবা, এত ভয়ঙ্কর তারা! আমি কোনোরকমে আমার জান নিয়ে ফিরছিলাম। মনে হচ্ছিল একটা পাহাড়ের উপর চাপা পড়ে গেছিলাম। সে তার কাজ করে আমার হাতে ৫,০০০ টাকা দিয়ে দিল। আমার মেহমানদারি তার নাকি বেশ ভালো লেগেছে। কিন্তু সে চলে যাওয়ার সময় আমার কান্না চলে আসলো। সে বলল, কেঁদে না, সম্ভব হলে আমি আবার একবার আসব। তার চলে যাওয়ার পথে আমি এক দৃষ্টিতে চেয়ে রইলাম। ভাবলাম সে যদি আমাকে তার সাথে নিয়ে নিত। বিকাল বেলায় আমার দেবর অফিস হতে ফিরে এসে লোকটির কথা জানতে চাইল টাকা দিয়েছে কিনা। আমি বললাম হ্যাঁ দিয়েছে। আমার দেবর আশ্চর্য হয়ে আবার জানতে চাইল তাহলে দিয়েছে? আমায় বললাম হ্যাঁ দিয়েছে, এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমার দেবর হেসে উঠে বলল, এমনি এমনি দেয়ার কথা ছিল না। আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। আমার নীরবতায় সে যা বুঝার বুঝে গেল। দেবর বলল, ভাবি, দুনিয়াটা বড়ই কঠিন। কেউ কাউকে এমনি এমনি টাকা দিতে চায় না, সবাই বিনিময় চায়। সে আমাকে ধারে এ টাকা দিয়েছে, যথাসময়ে এগুলো ফেরত দিতে হবে। ধার দেওয়ার জন্য সে তোমাকে চেয়ে বসেছে, কারণ আমি তোমাদের টাকার প্রয়োজনের কথা এবং তোমার উপস্থিতির কথা সব জানিয়েছিলাম। আর তুমি যদি রাজি থাকো তাহলে ১,০০,০০০ নয় আরও বেশি টাকা জোগাড় করে দেওয়া যাবে। শুধু দাদাকে বলবে সব টাকা আমি দিয়েছি। তোমার এসব ব্যাপার পৃথিবীর কেউ জানবে না আমি ছাড়া। আমি তো কাউকে বলতে যাব না। এতে টাকাও জোগাড় হয়ে যাচ্ছে, আর তখন ভাইয়ের বিদেশ যাওয়াটা নিশ্চিত হচ্ছে। আমি নির্বেশ সব কথা শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম। উপদেশ শেষ করে আবার সম্মতি জানতে চাইল। আমি কোনো উত্তর না দিয়ে নীরব রইলাম। আমার চোখে ভেসে উঠতে লাগলো আজকের লোকটির কথা। কি নাম কে জানে, জিজ্ঞেস করা সম্ভব হয়নি। খ্রিস্টান না মুসলমান তাও জানা যায়নি, তবে হিন্দু নয় যে সে ব্যাপারে নিশ্চিত। আমার দেবরটা আমার সম্মতি আবার স্পষ্ট করে জানতে চাইল। বললাম, আমি কি বলবো, তুমি যা ভালো মনে কর তাই করতে পাব। রাতে একজন মেহমানকে দাওয়াত করেছি, মানসিকভাবে তৈরি থাকিও। আমার মনে হতে লাগলো আমার স্বামী ছবেদ আলী তখন যেন আমাকে ব্যবসার জন্য এখানে রেখে গেছে। কিছুক্ষণ পর কাজের বুয়া আসল। সে বিকেলের চা নাস্তা তৈরি করার পাশাপাশি রাতের রান্না বান্না শেষ করে চলে গেল। রাত যত ঘনিয়ে আসছে আমার দুরু দুরু কাঁপছে। কে আসছে? কেমন হবে লোকটি? আমাকে কি কষ্ট দিবে? আরও ভাবছি তারা কি একসাথে দুজনে আসবে নাকি মেহমান একা করবে। মনের ভিতর একটা চঞ্চলতা কাজ করতে লাগল। আজ আমার দেবরের মধ্যে আমাকে নিয়ে কোনো আগ্রহ লক্ষণই দেখতে পাচ্ছি না। সম্ভবত রাতের মেহমানের জন্য আমাকে ফ্রি রাখতে চাচ্ছে। রাত ৮টা বাজলে আমি দেবরকে বললাম, খেয়ে নেবে না, মেহমানের জন্য অপেক্ষা করবে? বলল, না, মেহমান খেয়ে আসবে, চল আমরা খেয়ে নিই। আমরা খেয়ে নিলাম। আমরা বসে বসে টিভি দেখছি। প্রায় রাত ১০টা। দরজায় খটখট আওয়াজ শুনলাম। বুঝলাম মেহমান এসে গেছে। আমার সমস্ত শরীরে এক অজানা শিহরণ জেগে উঠল। কিছুক্ষণের মধ্যে আমার নিয়ে এক অজানা অচেনে পুরুষ শুরু করবে। আমার বিপদের সময় আমাকে ৫,০০০ টাকা দিবে। আমার দেবর দরজা খুলে দিল। মেহমান ঘরে ঢুকে জানতে চাইল, তোমার বিথি ভাবি কই? দেবর বলল, ভিতরে আছে। দুজনে একসাথে আমি যে ঘরে আছি সে ঘরে চলে এল। দেবর তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। লোকটির দৃষ্টি আমার উপর। লোকটি দেবরের উদ্দেশ্য করে বলল, তোমার ভাবিকে দেখতে দারুণ লাগছে। আমি একমনে টিভির দিকে তাকিয়ে আছি, আর চোখে লোকটির অবয়ব দেখছি। ফর্সা সুন্দর চেহারার লোক। আমার দেবর কয়েক মিনিট পর বলে উঠল, তোমরা বসে কথা বল, আমি একটু পাশের রুম হতে আসছি। সে আসবে না আমি জানি, সেটা বলে লোকটির কাছে আমাকে হাওলা করে দিয়ে গেল। লোকটিও সেটা বুঝেছে। দেবর বের হওয়ার সাথে সাথে লোকটি আমাকে অনেকক্ষণ পর আমার হাতে ৫,০০০ টাকার বান্ডিল দিয়ে পাশের রুমে গিয়ে ঘুমাল। আমার দেবরকে নিয়ে ঘুমিয়ে গেলাম। সেই রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। সকালে ঘুম হতে উঠে বাথরুম সেরে গোসল করলাম। তারপর দুজনে চা নাস্তা খেলাম। আমার দেবর সকাল ৮টায় অফিসে রওনা হয়ে গেল। আজ কোনো মেহমান আসবে কিনা বলে যায়নি। আমার কাছে গতকালের রেখে যাওয়া তার মোবাইলটা কিন্তু আছে। হয়তো যোগাযোগ করবে, না করলে আরও ভালো। আমি বৃহস্পতিবার থেকে যে পরিশ্রম করছি শুধু স্বামী বিদেশে যাওয়ার টাকার জন্য। আজ বিশ্রাম নেয়া দরকার। দেবর চলে যাওয়ার পর কেমন জানি একা একা লাগছে। বুয়া আসল। দরজায় কল করার সাথে সাথে আমি গিয়ে খুলে দিলাম। বুয়া তার কাজ ঘণ্টা দেড়েকের মধ্যে শেষ করে চলে গেল। আমি আবার একা হয়ে গেলাম। ঘরের দরজার খিল মেরে দিয়ে শুয়ে রইলাম। আজ কদিনের সব ঘটনা ভাবতে ভাবতে তন্দ্রা এসে গেল। হঠাৎ মনে হল দরজা খুলে কেং যেন প্রবেশ করছে। ভাবলাম আমার দেবরটা হয়তো আজ তাড়াতাড়ি ফিরে এসেছে, তাই শুয়া হতে উঠলাম না। দেবরের সাথে ছলনা ও দুষ্টুমি করার জন্য ঘুমের ভান ধরে পড়ে রইলাম।
মনে মনে ভাবলাম সে আমায় না জাগিয়ে নিশ্চয় আমার সাথে দুষ্টুমি করবে। দেবর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, আস্তে এক পা দুপা করে আমার ঘরে প্রবেশ করল। আমি আজ প্রতিজ্ঞা করলাম যতক্ষণ তার আমার শেষ না হয় ততক্ষণ আমি চোখ খুলব না। দেবরটা আমার ঘরে ঢুকে কোনো কথা বলল না। সবশেষে যখন বুঝতে পারলাম সে আমার দেবর না, তখন মনে মনে নিজেকে ধিক্কার দিলাম, ছি ছি, একজন অচেনা মানুষ আমাকে বিনা বাধায় এমন করল, আর আমিও। আমি জিজ্ঞেস করলাম, আপনাকে কে পাঠিয়েছে? বলল, আমাকে কেউ পাঠায় নাই। আমি তোমাদের সকল কর্মকাণ্ড জানি এবং দেখেছি। আমি পাশের বাসায় থাকি এবং এ ঘরগুলোর মালিক। বাসা হতে বের হবার সময় দেখলাম তোমার দরজাটা ফাঁকা লাগাওনি। আমি ঢুকলাম, তোমাকে দেখে লোভ সামলাতে পারলাম না। তবে এত সহজ তোমাকে যে পাবো ভাবি নাই। আচ্ছা বলতো, আমার জায়গায় তুমি কাকে ভেবেছিলে? বললাম, আমার দেবরকে। সে বলল, তুমি এখানে এসে একাজে লিপ্ত হলে কেন? জবাবে বললাম, আমার স্বামী বিদেশে যাওয়ার জন্য 1,20,000 টাকা ধার চাইতে এসেছিলাম। টাকা জোগাড়ের কথা বলে আমার দেবর আমাকে রেখে দেয়, আর বিভিন্ন লোক আসে এবং যাওয়ার সময় 5,000 টাকা দিয়ে যায়। এ পর্যন্ত 15,000 টাকা জোগাড় হয়েছে। আমি সত্যিকারে এমন নই, স্বামীর মঙ্গল এবং দেবরের অনুরোধে এমনটা করেছি। তোমার কি আপন দেবর? না, আমার স্বামীর গ্রাম্য বাল্য বন্ধু এবং দূর সম্পর্কের চাচাত ভাই। লোকটি হেসে উঠল, তাই? চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি এখানে একা থাকি, কেউ নেই। যতদিন থাক আমি তোমাকে চাই। আমি এখনই তোমাকে 30,000 টাকা দিচ্ছি। এ বলে বাসায় গিয়ে টাকা নিয়ে ফিরে আসল, আমার 30,000 টাকার বান্ডিল দিয়ে বলল, কাউকে বলবে না। তোমার দেবর 1,00,000 টাকা দিলেও এগুলো তোমার, শুধু দিনের একটা সময়ে তোমাকে চাই, যতদিন এখানে থাকো। আমি মেঘ না চাইতে বৃষ্টি পেলাম। আমার দেবর অফিসে চলে গেলে আমার একাকিত্বের সঙ্গী পেলাম, যেটা আমার দেবরও কখনো জানবে না। সন্ধ্যার পরে আমার দেবর অফিস থেকে ফিরে এল, সাথে একজন কোট টাই পরা ভদ্রলোক। দরজায় নক করতে আমি দরজা খুলে দিলাম। সাথের মেহমানের চোখাচোখি হল। আমি কোনো প্রকার সম্ভাষণ না করে দরজা হতে ফিরে এলাম। লোকটি মৃদু স্বরে জিজ্ঞেস করল, এটা নাকি তোমার ভাবি? দেবর বলল, হ্যাঁ। তারা আমার পাশের রুমে ঢুকল। আমার দেবর তাকে বসিয়ে আমার রুমে আসল। আমি কিছু জানতে চাওয়ার আগে সে বলতে লাগল, বুঝলে ভাবি, দুনিয়াটা খারাপ হয়ে গেছে, কেউ কাউকে সাহায্য করতে চায় না। সবাই চায় সাহায্যের বিনিময়ে কিছু পেতে। আমি পড়েছি মহা বিপদে, তোমাদের টাকা জোগাড় করতে তোমাকে ভিন্ন পথে ব্যবহার করতে হচ্ছে। বাধ্য হয়ে আজ আবার একজনকে নিয়ে আসতে হলো। আমি কোনো উত্তর দিলাম না। সে একটু থেমে আবার বলতে লাগল, মেহমানের নাম মিস্টার এলভেন, বাংলাদেশে এসেছ বেড়াতে। গ্রাম্য শাড়ি পরা ললনা নাকি তার খুব পছন্দ। আমার সাথে পরিচয় 6 মাস পর্যন্ত। আজ দেখা হতে তোমার সমস্যার কথা বলতে আসার আগ্রহ দেখালে নিয়ে আসলাম। আমি শুধু বললাম, মেহমানকে কি খাওয়াবে? বলল, সে বিষয়ে তুমি চিন্তা করো না, আমি হোটেল থেকে নিয়ে আসব। তুমি খেয়ে নাও, আমরা দুজনে একসাথে খাব। সে কাপড় বদলে পাশের রুমে চলে গেল। সে ফাঁকে আমি খেয়ে নিলাম। রাত 8:30 বেজে গেল। দেবর এলভেনের জন্য খাবার আনতে বের হল। সে বের হবার সাথে সাথে লোকটি ঘরে প্রবেশ করল, সরাসরি আমার পাশে সোফায় বসে গেল। আমি একটু লজ্জাবনতভাবে উঠে দাঁড়িয়ে তাকে বসার জন্য অনুরোধ করলাম। সে বসে আমাকে তার পাশে বসতে বলল। আমাদের বাংলাদেশিদের চেয়ে বিদেশিরা অনেক স্মার্ট, ওদের তুলনায় আমার স্বামী কিছুই না। সবশেষে সে যখন চলে যাবে, সে আমাকে 10,000 টাকা হাতে ধরিয়ে দিল। এভাবে আমার 1,20,000 টাকা জোগাড় হয়ে গেলে দেবরকে বললাম, আমি চলে যেতে চাই। দেবর না বলল না। তারপরের দিন সকালে আমায় বাসে তুলে দিলে আমি বাড়ি চলে এলাম। কয়েকদিন পর আমার স্বামী বিদেশে চলে গেল। এখন আমাদের সংসারে কোনো অভাব নেই। স্বামী মাস থেকে যে পরিমাণ টাকা পাঠায় তাতে আমাদের সংসার চলে, অনেক টাকা বেঁচে যায়। হঠাৎ আমি লক্ষ্য করলাম, আমার ছাত্রের চোখ আমার বিশেষ জায়গায়। আমি তখন খুব লজ্জা পেয়ে যাই। লজ্জায় আমার নাক মুখ লাল হয়ে যায়। ছাত্রের এই লোলুপ দৃষ্টি আমাকে উন্মাদ করে দিচ্ছে। কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়? আগুনের পাশে মোম জ্বালালে মন কতক্ষণ শক্ত থাকতে পারে? ঠিক আমার অবস্থাও তেমন হতে লাগল। আমি ধীরে ধীরে তার প্রতি দুর্বল হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলল, ম্যাডাম, একটি গান আমার খুব প্রিয়। আপনি গানটি শুনতে থাকুন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আমি বললাম, আচ্ছা। গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এলো যা দেখে আমার সব ভিজতে শুরু করল। তারপর ও আমার সাথে যা করল তা শুনলে আপনার পানি গড়িয়ে গড়িয়ে পড়বে। তাহলে শুরু থেকেই বলি। হ্যালো বন্ধুরা, আমি নাসরিন আক্তার শিলা। সবাই আমাকে শিলা বলে ডাকে। বান্ধবীরা সবাই বলতো আমি দেখতে নাকি পরিমণির মতো।
আমি একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। আমার বয়স ২২ বছর। আমার বাবা মা গ্রামে থাকে আর আমি ঢাকায় একটি ছাত্রী হোস্টেলে থাকি। আমার মা বাবার আমার পড়াশোনার খরচ চালাতে খুব কষ্ট হয়, তাই বাধ্য হয়ে আমি একটা টিউশনি খুঁজি। আশেপাশে কোনো টিউশনি খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পড়াতে চাই। বিজ্ঞাপন মাধ্যমে একটি ফোন পেলাম। একজন বয়স্ক লোক আমাকে ফোন করে বলল, আমার ছেলেকে পড়াতে পারবেন? ১০ম শ্রেণীর ছাত্র। আমি বললাম যে পারব আঙ্কেল। প্রথম দিন পড়াতে গিয়ে দেখি ১০ম শ্রেণীর ছাত্র ছেলেটা বেশ সুন্দর এবং স্মার্ট। দেখতে শুনতে খুব ভালো ব্যবহার ও নম্র। তারপর তার মা বাবার সাথে কথা বলে প্রাইভেট পড়াতে শুরু করি। ছেলেটাকে যখন প্রথম দিন প্রাইভেট পড়াতে যাই, তখন হঠাৎ করে আমি চেয়ে দেখি ছেলেটি আর চোখে মাঝে মাঝে আমার দিকে চেয়ে থাকে। তার চাওয়ার মধ্যে অন্যরকম রহস্য বোঝা যায়। এইভাবে আমি আমার গতিতে প্রাইভেট পড়াতে থাকি। পড়াতে পড়াতে প্রায় ২ সপ্তাহ এভাবে চলে গেল। হঠাৎ একদিন তাকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি তাদের বাসায় কেউ নেই। তারপর আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল আন্টি কোথায় গেছে? সে বলল, তারা বেড়াতে গেছে, আসতে একটু দেরি হবে। বাসায় কেউ নেই, খালি বাসায় আমি আর আমার ছাত্র। মনের মধ্যে কিছুটা ভয়ও কাজ করছে। তাছাড়া খালি বাসা আর ওদিকে আমার ছাত্রের লক্ষণ ও আজকে খুব একটা ভালো বুঝতেছি না। কেমন করে যেন আমার দিকে চেয়ে রইল। তারপর আমার ছাত্র বলল, ম্যাডাম আমার খুব মাথা ব্যথা করছে। চা খাবেন? আপনি চা খেলে আপনার জন্য চা বানাবো। আপনার সুবাদে আমার চা খাওয়া হলো। আমি বললাম, ঠিক আছে, চা খাওয়া যেতে পারে। আমার কথা শুনে ছাত্র খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে চা বানিয়ে আনল। আমি চা মুখে দিয়ে দেখলাম অনেক মজা হয়েছে। আমার ছাত্র যে এত সুন্দর করে চা বানাতে পারে তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। তার হাতে চা খেয়ে তার প্রশংসা করতে লাগলাম। আমার প্রশংসা শুনে সে অনেক খুশি হল। এইভাবে তাকে ২ মাস প্রাইভেট পড়ালাম। ২ মাস খুব ভালোই থাকল। তারপর একদিন শখের বসে শাড়ি পরে ছাত্রীর বাসায় প্রাইভেট পড়াতে গেলাম। আমার ছাত্র আমাকে দেখে বলল, ম্যাডাম আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। আপনার ব্যবহার, চেহারা সুন্দর, বনলতার মতো চুল, সবকিছু আমাকে মুগ্ধ করেছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমার সবটুকু ভালোবাসা আপনাকে দিলাম। প্লিজ আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন। ১০ম শ্রেণীতে পড়ে ছাত্রের মুখে এত সুন্দর প্রেমের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কখনো কল্পনাও করতে পারিনি যে সে আমাকে এত সুন্দর করে প্রেম নিবেদন করবে। কি করব তখন আমি বুঝতে পারছি না। সবকিছু ওলটপালট লাগছে। মনের ভিতরটা যেন ঝড় বয়ে যাচ্ছে। আমি এর আগে কখনো কারো প্রেমে পড়িনি তো, তাই কিছু বুঝতে পারিনি। তার কাছ থেকে এসব কথা শুনে কেমন জানি নিজের মধ্যে উতাল পাতাল হাওয়া বয়ে যাচ্ছে। জীবনে প্রথম কারো কাছ থেকে এমন রোম্যান্টিক কথা শুনে আমিও যেন উন্মাদ হয়ে যায়। তারপর সে বলল, ম্যাডাম আপনি কি আমাকে ভালোবাসবেন? আপনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন? আমার কাছে এমনভাবে প্রেম নিবেদন করে বসল। তখন আমি কি করব বুঝতে পারছি না। আমি বললাম, রাকিব তুমি আমার ছাত্র। তাছাড়া তুমি আমার চাইতে বয়সে ৪ বছরের ছোট। এসব কথা ভেবো না, তাহলে পাপ হবে। আমার ছাত্র বলল, ম্যাডাম কেন? বয়সে বড় হলে কি প্রেম করা যাবে না? বয়সে বড় হলে কি তাকে ভালোবাসা যায় না? আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি। আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। ম্যাডাম আপনি আমার চাইতে বয়সে বড় হলেও আমার কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি পড়ব না। ছাত্রের এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আর মনে মনে ভাবলাম, অনেক কষ্ট করে টিউশনিটা পেলাম। যদি টিউশনিটা হাতছাড়া হয়ে যায় তাহলে তো আমি বাসা ভাড়া দেব কি করে? চলব কেমন করে? মনের মধ্যে অনেক ভয়। যদি এখন আমি তার প্রেম নিবেদন না করি তাহলে হয়তো বা আমার টিউশনিটা বাদ হয়ে যাবে। রাকিব তার বাবাকে ভুলভাল কিছু বোঝাবে। এই সব চিন্তাভাবনা করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় আসতে নিলে আমাকে ফোন দেয়। ম্যাডাম কেমন আছেন? বাসায় গেছেন? খাওয়া দাওয়া করছেন? কি খেয়েছেন? আমি বললাম, হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছে? রাকিব বলল, জি ম্যাডাম খেয়েছি। আগামীকালকে কোথাও ঘুরতে যেতে মন চাইছে। ম্যাডাম চলুন কোথাও ঘুরতে যাই, আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। ম্যাডাম বলল, কোথায় যাবে? আমি বললাম, নন্দন পার্ক।
ম্যাডাম নন্দন পার্কের কথা শুনে অনেক খুশি হল। ম্যাডাম আমার সাথে ঘুরতে যেতে রাজি হল। তারপর ম্যাডামকে নিয়ে নন্দন পার্কে গেলাম ঘুরতে। সেখানে অনেক কপতি হাত ধরে চলা, বসে আড্ডা মারা। এসব দেখে আমি ছাত্রের প্রতি আরও ইমোশনাল হয়ে পড়ি। সেও আমাকে বিভিন্নভাবে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে। এভাবে অনেক আনন্দঘন মুহূর্তে এদিনের সময়টা কাটল। এই দিন আমি আর তাকে প্রাইভেট পড়াতে যাই নাই। পরের দিন আমি তাকে প্রাইভেট পড়াতে গেলাম। আমি তাকে মনোযোগ দিয়ে প্রাইভেট পড়াতে শুরু করলাম। হঠাৎ দেখি আমার টেবিলের নিচে আমার পায়ের উপর কারো পায়ে সুটসুটি। বুঝতে বাকি নেই সে যে আমার গুণধর ছাত্র। হঠাৎ পায়ের মধ্যে কোনো পুরুষের ছোঁয়া পেয়ে সমস্ত শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। মনে হলো শরীর বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু হল। তার পায়ের নিপুণ কৌশল আমার আস্তে আস্তে উপরে উঠতে শুরু হল। বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। হঠাৎ ছাত্রের মা চা নাস্তা নিয়ে এলো। পরিস্থিতিও স্বাভাবিক হয়ে গেল। এইভাবে সেদিন আমি বেঁচে গেলাম, আর মনের মধ্যে সবসময় ভয় হতো কখন জানি কি হয়। তারপর আর একদিন রাকিবের বাবা মা 2 দিনের জন্য রাজশাহী গেছে। তাদের কোনো এক আত্মীয় নাকি অসুস্থ, তাদেরকে দেখতে গেছে। রাকিবকে নিয়ে যায় নাই, কারণ সামনে তার পরীক্ষা। এই 2 দিন নিয়ে আমার খুব ভয় ছিল, আর মনে মনে ভাবি রাকিব আমার জন্য যে পাগল জানি না, এই 2 দিন খালি বাসা পেয়ে রাকিব আমার সাথে কি করে। মনের মধ্যে আতঙ্ক নিয়ে তাকে প্রাইভেট পড়তে যাই। এই 2 দিন প্রাইভেট পড়াতে যেতে চাচ্ছিলাম না। আঙ্কেল বলে গেল রাকিবের সামনে পরীক্ষা, তাই প্রাইভেট একদিনও মিস দেয়া যাবে না। কি করব, বাধ্য হয়ে আমাকে প্রাইভেট পড়াতে যেতে হলো। রাকিবের আব্বা আম্মা যখন রাজশাহী বেড়াতে চলে গেল, এর পরের দিনে আমি রাকিবের বাসায় তাকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে যাই। কলিং দিলে রাকিব এসে দরজা খুলল। দরজা খোলার সাথে দেখতে পেলাম সমস্ত রুম সে কাঁচা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, আর পুরোটা জুড়ে লেখা রাকিব প্লাস শিলা। আমি অবাক হয়ে বললাম, এসব কি? সে বলল, এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকেও আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো, দয়া করে আমার কথাটা রাখবেন। আমি বললাম, বলো, রাখার মতো হলে রাখব। তারপর আমি বললাম, প্লিজ আমার কথা রাখবেন। মা বাবা 2 দিনের জন্য বেড়াতে গেছে। এই 2 দিন আমি শুধু আপনার সাথে গল্প করব। ম্যাডাম না করেন না। তার এমন রিকোয়েস্ট আমি না করতে পারলাম না। আমি বললাম, ঠিক আছে, যাও, তোমার কথা রাখলাম। গল্প করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার ছাত্রের চোখ আমার বিশেষ জায়গায়। আমি তখন খুব লজ্জা পেয়ে যাই। লজ্জায় আমার নাক মুখ নীল হয়ে যায়। ছাত্রের এই লোলুপ দৃষ্টি আমাকে উন্মাদ করে দিচ্ছে। কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়? মোমের পাশে আগুন জ্বালালে মন কতক্ষণ শক্ত থাকতে পারে? ঠিক আমার অবস্থাও তেমন হতে লাগল। আমি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলে, ম্যাডাম, একটি গান আমার খুব প্রিয়। আপনি গানটি শুনতে থাকুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। আমি বললাম, আচ্ছা। গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এল, যা দেখে আমার সব ভিজতে শুরু হল, চরম পর্যায়ে আসতে শুরু হল। বুঝতে পারছি না এখন কি করব। এই ভিডিওটা দেখে আমার আবেগ শতগুণ বেড়ে গেল। সে আসতে আমি ভিডিওটা বন্ধ করে ফেলি। সে চা নিয়ে এসে বলল, ম্যাডাম, এই নিন চা, আপনার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল চা। আমি বললাম, তাই? আচ্ছা, ঠিক আছে। চায়ে মুখ দিয়ে দেখি, বা অনেক সুন্দর চা বানিয়েছে, যার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সে বলল, ম্যাডাম, শুধু কি ধন্যবাদ? আমি বললাম, আর কি দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই। আমি বললাম, ম্যাডাম, একটু ভেবে দেখুন, অনেক কিছুই আছে। এই বলে সে ভিতর থেকে কি যেন আনতে গেছে, আর আমি চা খাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে আমার কাঁধের উপর কারো হাতের ছোঁয়া অনুভব করি। হাতের ছোঁয়া পেয়ে আমার মনে হলো যেন সমস্ত শরীরে অনুভূতির ঝড় বইতে শুরু হলো। আমি পিছনে ফিরে দেখি, আর কেউ নয়, সে আমারই ছাত্র। তারপর সে আস্তে আস্তে তার হাতে এবং অন্যান্য প্রত্যঙ্গের গতি বিভিন্ন কৌশলে কাজে লাগাতে লাগল। আমি তো তার কৌশল দেখে অবাক। মাত্র ক্লাস 10-এ পড়ে একটা ছেলে কি করে এত কৌশলে একটা মেয়েকে বশ করতে পারে, একটা মেয়েকে আবেগের জোয়ারে ভাসিয়ে দিতে পারে। অবশেষে তার কৌশলের কাছে আমি হেরে গেলাম। মাত্র ক্লাস 10-এ পড়ে ছেলের কৌশলের মার আমি খুশি হয়ে যেন আমি আনন্দে ভাসতে শুরু করলাম। কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না।
প্রায় 2 ঘন্টা বিনোদনের পর আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। খুব কষ্ট করে আস্তে আস্তে বাসায় আসলাম। তারপর 2 দিন পর্যন্ত আর বিছানা থেকে উঠতে পারছিলাম না। আর মনে মনে ভাবলাম, এত ছোট একটি ছেলে কিভাবে এত কৌশল জানল। তার কৌশলের মায়ের কাছে আমি যেন লণ্ডভণ্ড হয়ে গেছি। অনেক কষ্ট করে প্রায় 1 সপ্তাহ পর আমি সুস্থ হয়ে পরের দিন আবার টিউশনি পড়াতে যায়। সে আমাকে দেখে বলল, কি ম্যাডাম, কেমন দিলাম সেদিন? আমি লজ্জার কথা বলি না, মুখ লাল হয়ে গেছে। তারপর সে আস্তে আস্তে আবার আমার সাথে ওরকম কাজ করে। আমার বাধ্য হয়ে তাকে দিতে হতো। মনে মনে ভাবতাম, নষ্ট হয়েছে একজনের দ্বারাই হই। আর সে যেহেতু আমাকে নষ্ট করেছে, সুতরাং আমি বিয়ে করব। এইভাবে প্রায় 2 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন আমার বমি বমি ভাব আসছে। বুঝতে পারছি না হঠাৎ বমি হচ্ছে কেন। মনের ভিতর সন্দেহের তীর বিদ্ধ হল। জানি না আমার কি হয়েছে। মনের সন্দেহ দূর করতে টেস্ট করলাম। টেস্ট দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে খুব অসহায় মনে হল। এখন আমি কি করি? বাধ্য হয়ে তার সাথে আমার এই ব্যাপারে কথা বলতে হবে। আমি আমার ছাত্রকে সব বলার পর সে চুপ করে রইল। নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করল। সেও বোকা হয়ে রইল, কোনো কথা বলল না। আমি বললাম, তুমি তোমার বাবা মায়ের কাছে বিষয়টা শেয়ার করো, না হলে আমি মরে যাব। রাকিব ভয়ে ভয়ে তার মায়ের কাছে সব শেয়ার করল। তার মা এসব কথা শুনে হতবাক হয়ে পড়ল। তারপর তার মা তার বাবার কাছেও বিষয়টা শেয়ার করল। তার বাবা বলল, মেয়েটাকে ডেকে আনো আমার কাছে। অনেক কিছুর পর রাকিবের বাবা আমাকে ডেকে নিয়ে বলল, মানে আমার দুষ্টু ছেলেটাকে ক্ষমা করে দাও। তোমার সাথে যা করছে তা অন্যায় হয়েছে। তারপর রাকিবের বাবা কাজী ডেকে এনে রাকিব আর আমাকে বিয়ে পড়িয়ে দিল। কিছুদিন পর রাকিবের আর আমার কোল আলোকিত করে একটি পুত্র সন্তান জন্ম নিল। শিলা এখন তার সন্তান, স্বামী এবং সংসার নিয়ে ব্যস্ত। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা মেয়ের স্বপ্ন এভাবে একটি ছোট্ট ভুলের জন্য ধ্বংস হয়ে গেল। প্রিয় বন্ধুরা, সব শেষে আমি বলবো, জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে। আর এই সব বাধাকে অতিক্রম করে যদি তোমরা চলতে পারো, তাহলেই কেবল তোমাদের জীবনের সফলতা সম্ভব। গল্পে শিলা যদি তার আবেগটাকে কাজে না লাগাত, তাহলে তার সবকিছু হারিয়ে 4 দেয়ালের ভেতর বন্দী হতে হতো না। ধ্বংস হয়ে যেত না তার মা বাবার এবং তার নিজের সারা জীবনের স্বপ্ন। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনারা যদি এরকম ভিডিও পেতে চান, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।